মেনলি ওই 97টা একটা টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় আমি চিন্তা করছি যে আমি দাবাটাকেই প্রফেশন হিসেবে নিব। আর ওই সময়টা আমার খুব খারাপ সময় যাচ্ছিল। অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে এরকম হয় না যে মানে ফর্ম থাকে, আবার অনেকের কাছে ঝরে গেছে, অনেক অন্য পেশা চলে গেছে, কিংবা থাকলেও অত দেখা যায় একটু ফাঁকিবাজি করতেছে, এই করতেছে। আসলে তারা নিজেরাই কিন্তু নিজের জায়গাটা আটকে গেছে। এখনকার যে তরুণ যে সমস্যাটা হয়েছে, এখন এন্টারটেনমেন্টের অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। যদি কেউ নতুন ভাবে দাবা খেলা শুরু করতে চায় সেই ক্ষেত্রে তার শুরুটা কিভাবে করা উচিত? তো 10 বছরে আমাদের ইমপ্রুভ তো হয় নাই, আমরা আরো নিচের দিকে গেছি। 2009 একটা ঘটনা ঘটছে, তোমরা জানো কিনা জানি না। অনেকবার মনে হচ্ছে দূর আর ক্রিকেট খেলবো না। নটরডেম চেস ক্লাব আয়োজিত বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। এটি নটরডেম চেস ক্লাবের একটি অন্যতম আয়োজন, যেটি আজকে আমরা এসেছি প্রথম এপিসোডে। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল স্যার, যিনি একই সাথে একজন অত্যন্ত ভালো দাবাড়ু এবং চেস কোচ। এর সাথে co-host হিসেবে আছি আমি, ফায়েজ আহমেদ, মিডিয়া পাবলিকেশনের প্রেসিডেন্ট অফ নটরডেম চেস ক্লাব, অ্যান্ড রাফিদ আব্দুল্লাহ, প্রেসিডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন নটরডেম চেস ক্লাব। তো স্যার, আপনাকে প্রথমেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার কাছে যদি আমরা শুরুতেই আসি, আপনি যদি একটু বলতেন আপনার দাবার সাথে পরিচয় কিভাবে হয়েছিল। আচ্ছা, দাবার সাথে পরিচয় হয়েছিল। আচ্ছা, প্রথমে তোমাদেরকে ধন্যবাদ, তোমরা চমৎকার একটা আয়োজন করছো। এটা মনে হয় বাংলাদেশে এর আগে বোধহয় এরকম হয় নাই। অনলাইনে অনেক হয়, লাইভে অনেক হয়তো টক শো হয়, কিন্তু এরকম মানে ব্রডকাস্ট বোধহয় হয় না। এই প্রথমবার তোমরা উদ্যোগ নিছো, তো তোমাদেরকে ধন্যবাদ। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, প্রথম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাইছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার দাবার যাত্রা শুরু হয়েছে আহ, খুব মানে একটু ওইভাবে, যে আমি আসলে, আমাকে কেউ আসলে দাবা খেলা শিখায় নাই। হ্যাঁ, মানে আমার আব্বু এবং আমার মামা, ছোট মামা, আমরা একসাথেই থাকতাম। তো আমার আব্বু নেভিতে জব করতো, আমার মামাও বাংলাদেশ নৌবাহিনীতে ছিল। তো ওনারা চেস খেলতো, দাবা খেলতো তখন। ওই যখন ছুটি, যখনই সময় পাইতো দাবা খেলতো। মানে অবসর সময়টা তারা দাবা খেলে কাটাতো। আর আমি ছিলাম তাদের একমাত্র দর্শক আর কি। হ্যাঁ, তো তারা খুবই মানে সিরিয়াসলি খেলতো, মানে এরকম বাজি লেগে খেলতো। হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল একটা ওই ইয়ের মতো, শালা দুলাভাইয়ের মতো আর কি। হ্যাঁ, যদি আমার মামা, আমার মানে আমার মায়ের চেয়ে বড়, তারপরও সম্পর্কটা এরকম ফ্রেন্ডলি ছিল আর কি। তো তারা খেলতো, এবং মাঝে মধ্যে দেখা যেত যে এটা নিয়ে খুব ঝগড়া লাগতো, দাবার বোর্ড টোড ছিঁড়ে ফেলতো। আবার দেখা যেত দোকান থেকে কিনে নিয়ে এসে আবার খেলতেছে। হ্যাঁ, তো আমার খুব মজা লাগতো। আমি তখন খুব সম্ভব ক্লাস 4 কিংবা 5-এ পড়ি। হুম। তো তখন তো আমি দেখতাম খেলা, দেখে দেখেই আস্তে আস্তে শিখে গেছি খেলাটা। হ্যাঁ, তারপরে যেটা বুঝতে পারি না এটা আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা আবার শিখিয়ে দিত। তো এইভাবেই খেলাটা শেখা হয়ে গেছে। তারপর একসময় মামার বদলি হয়ে গেল চিটাগাঙে। চিটাঙে বদলি হওয়ার পরে তখন তো আব্বার খেলার পার্টনার নাই, কিন্তু আব্বার খেলার নেশাটা তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি আব্বার সাথে খেলতে চাইতাম। তো আব্বা আমার সাথে খেলতো, মাঝে মধ্যে খেলতো, কিন্তু ওই যে আমি তো তখন আনারি প্লেয়ার। হ্যাঁ, তো আমাকে হারায় দিত, হারাইলে আব্বার আর আগ্রহ থাকতো না আর কি খেলার। তো আব্বাকে আগ্রহী করার জন্য আসলে আমি দাবাতে একটু সময় দিই, মানে দাবার সময় দেখি যখন আব্বা থাকে না, তখন আমি দাবার বোর্ডটা নিয়ে নিজে একটু নাড়াচাড়া করি যে কিভাবে আব্বাকে হারানো যায়। হ্যাঁ, তখন কিন্তু আসলে কোনো আইডিয়া ছিল না যে দাবা একটা ইন্টারন্যাশনাল গেম, কিংবা এরকম ওয়ার্ল্ড ওয়াইড খেলা হয়, এ ধরনের কোনো ধরনের আইডিয়া ছিল না। জাস্ট আমি আব্বাকে হারাইতে হবে, কারণ আব্বাকে হারাইলে আব্বা আমার সাথে রেগুলার খেলবে। তো এটা থেকে শুরু হওয়া আর কি, মানে দাবাতে আসা। তারপর মানে মানে খেলতে খেলতে একসময় আব্বাকে হারানো শুরু করি। হ্যাঁ, অনেক পরে এসে শুরু করি, তখন আব্বারও একটু আগ্রহ হয়। এরপরে এই তো মানে ক্লাস 4-5 থেকে শুরু করে ক্লাস 7-8 পর্যন্ত মানে টানা শুধু আব্বার সাথেই খেলছি। হ্যাঁ, এরপরে মানে খেলতে মানে রেগুলার খেলতাম। মানে এমন কোনো দিন নাই যে আমরা খেলতাম না, এরকম রেগুলার খেলতাম। হাজার হাজার গেম হয়েছে, এবং মাঝে মধ্যে আমরা, যে টালি খাতা আছে না, টালি খাতাতে আমরা হিসাব রাখতাম যে কে কয়টা গেম জিতছে। হ্যাঁ, আমার নামও থাকতো, আব্বার নামও থাকতো, খেলার রেজাল্টটা আমরা রাখতাম। তারপর ওই যে আস্তে আস্তে ওই আবার অন্যান্য নিউজ গুলো আমরা পাইলাম, যে তখন তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হইলে ওই ম্যাচের রেজাল্টও দিত, প্লাস গেমও দিয়ে দিত। এখন তো কিছুই দেয় না, বাট তখন এটা দিত আর কি। তখন আমার খুব মানে ভালো লাগলো, যে তখন আমি বোর্ডের মধ্যে দেখলাম যে ABCD লেখা, ওইভাবে আর কি চালগুলাও শিখে ফেললাম। হ্যাঁ, লিখে গেমগুলো দেখতাম। তো এরপর লোকাল একটা টুর্নামেন্ট হয়, তখন আমি মেবি 6-এ পড়ি, 6 না 7-এ পড়ি, যাই হোক। তো একটা লোকাল টুর্নামেন্ট হয় ওই 20-22 জনের মধ্যে, ওই আমার এই নাখালপাড়াতে থাকতাম। তো ওইখানে আমি চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, চ্যাম্পিয়ন হই, প্রথম একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আর কি আমার। হ্যাঁ, তো এরপরে আমার আব্বা আমাকে বললো যে তুই তো ভালোই খেলোস, তোকে আমি ওই স্কুল দাবাতে খেলাবো। আর তখন ওই যে বাটা স্কুল দাবা হইতো, খুবই পপুলার একটা টুর্নামেন্ট ছিল। মানে রেগুলার ওরা টুর্নামেন্টটা করতো আর কি, প্রতি বছরই করতো। মানে বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়ই এখানে খেলতো আর কি, যারা স্কুল লেভেলে খেলে। তো 92-তে, যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি স্কুল দাবা শুরু করি।
এই খেলা শুরু হইলো, আমার মানে ফেডারেশনের যাত্রা শুরু হইলো, বুঝতে পারছো? তো এখন তো এরপর প্রথম যে টুর্নামেন্টটা খেলি, প্রথম টুর্নামেন্টটা খেলে তো আমি তখন অবাক হয়ে যাই, মানে এখানে দেখা গেল যে খুব সম্ভব কোনো মন্ত্রী আসছিল উদ্বোধন করতে। হ্যাঁ, অনেক খেলোয়াড়, হ্যাঁ, সবাই অনেকে স্কুল ড্রেস পরে আসছে। তো আমার কাছে খুব অবাক লাগলো যে আরে এটা তো মানে খুব সবাই দেখি এটা খেলে। হ্যাঁ, আমি তো ভাবছি যে ঘরোয়াভাবে খেলা হয়, ক্যারাম বোর্ড লুডোর মতো খেলা। হ্যাঁ, তো এটাতে যেরকম একটা মানে সব জায়গায় খেলা হয়, তো সব মানে মন্ত্রী মিনিস্টার এসে উদ্বোধন করতেছে, আমার কাছে খুব ভালো লাগলো। এরপর যেটা মানে খুব আকস্মিক ভাবে বলো কিংবা আগে থেকে প্র্যাকটিস ছিল এই কারণে বলো, প্রথম টুর্নামেন্টে আমি থার্ড হই। হ্যাঁ, স্কুল দাবা। এটা আমার জন্য একটা বড় সাফল্য আর কি এখানে। আমার মনে আছে আমি শুধু পল্লব, শওকত হোসেন পল্লবকে তো বোধহয় তোমরা চিনো। জি জি। হ্যাঁ, ওনার কাছেই শুধু হারছিলাম। আর একটা গেম ড্র করছি, আর বাকি সবগুলো জিতছি। জিতার পরে মানে 8 খেলা ছিল আর কি, 8 খেলায় 6.5 পয়েন্ট পেয়ে আমি থার্ড হই। হ্যাঁ, তো ফেডারেশনের প্রথম কোনো টুর্নামেন্টে থার্ড হওয়া। তো এটা এরপর আমার মানে দেখা যায় যে পেপার টেপার নামও আসছে। তো আমি স্কুল একদিন ছুটি দিয়ে দিছে আমার যখন আমি ট্রফিটা নিয়ে স্কুলে যাই। তো স্কুল সাথে সাথে ছুটি দিয়ে দেয়, মানে আমাকে সবার সাথে স্কুলের সব স্টুডেন্টদের সাথে পরিচয় করে দিয়ে তারপর ছুটি দিয়ে দেয়। তো এই যে একটা উৎসাহ পেলাম এখান থেকে, আবার এই খেলাটা আমার ভালোও লাগতো। তো সবকিছু মিলে এইভাবে শুরু হলো আর কি যাত্রা দাবার দাবার জগতে। থ্যাংক ইউ স্যার আপনার অ্যান্সারের জন্য। স্যার একটা অনেক বড় জার্নির মধ্যে দিয়ে আপনাকে আসতে হয়েছে স্যার। হুম। শুরুতে হয়তো বা স্যার লোকাল টুর্নামেন্ট খেলেন, কিন্তু স্যার আসলে দাবাকে প্রফেশনালি আপনি কখন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি চেসকে আমি আমার লাইফের প্রফেশন হিসেবে আমি এটাকে ক্যারি অন করবো স্যার, এরকম কোনো কিছু ঘটেছে? হুম হুম, হুম। প্রথমে যখন ওই যে বললাম যে স্কুল দাবাতে যখন সাফল্য পেলাম, থার্ড হলাম, তারপরে মানে তখন দাবাটা ভালো লাগতো, বাট ওই যে প্রফেশন মানে প্রফেশন হিসেবে নিবো এটা আমি চিন্তা করিনি আসলে। তখন তখন চিন্তা করার বয়সও না। তো তখন আমি রেগুলার খেলতাম, সাব জুনিয়র খেলতাম, সাব জুনিয়র সেকেন্ড হয়েছি, রাজীব চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরের বারও আমি স্কুল দাবাতে খেলি, ওই জায়গাতে আমি সেকেন্ড হই। হ্যাঁ, পরপর 2বার সেকেন্ড হই। তো একবার আব্দুল্লাহ রাকিব চ্যাম্পিয়ন হয়েছিল, আর একবার খুব সম্ভব আহ, পল্লব বিভূত চ্যাম্পিয়ন হয়েছিল, যা হোক। তো আমি মানে খেলতাম, তখন আমি রেগুলার খেলতাম, স্কুল দাবা খেলতাম, সাব জুনিয়র আর রেটিং টুর্নামেন্ট যা হতো আমি খেলতাম। বাট প্রফেশন হিসেবে চিন্তা করি যখন ওই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট টাইম তেজগাঁও কলেজে পড়েছিলাম। তো তখন আসলে মানে পড়া শুধু ভর্তি হওয়া, আসলে আমার তখন পুরা ধ্যান জ্ঞান ছিল দাবা। হ্যাঁ, সারাদিন দাবা নিয়ে পড়ে থাকতাম। আমাদের বাসার উপরে একটা ছাদ ছিল। বাসার উপরে ছাদটা কিরকম, ওই ছাদে উঠা যেত না, পাইপ দিয়ে উঠতে হইতো। হ্যাঁ, তো আমি ওই জায়গায় একটা ঘর করছি যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, বুঝতে পারছো? তো এখানে ছোট একটা ঘর করছি, একটা করছি মাথার উপরে ছাউনি দিয়ে, টেবিল চেয়ার নিয়ে গেছি। তো দেখা যায় আমি সারাদিন ওইখানে দাবার বই নিয়ে বোর্ড নিয়ে পড়ে থাকতাম, তো কেউ জানতো না যে ওইখানে আছি। তো আর কেউ যেহেতু পাইপ বেয়ে তো উপরে ওঠার কোনো কারণ নাই, তো কেউ ডিস্টার্ব করতো না। তো আমি মনে করি ওই সময়টা আমার জন্য মানে ওই দাবার একটা বেসিকটা হয়ে গেছিল আর কি। তো তখন আমি 97-এ যখন প্রথম ন্যাশনাল প্লেয়ার হই, হ্যাঁ, তখন ঠিক একই সময়ে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা। আচ্ছা, তো একই সময়ে দুইটা পড়ে গেছে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষাও একই সময়, আবার ন্যাশনাল প্লেয়ার হয়েছে, প্রথমবারের মতো ন্যাশনাল প্লেয়ার হয়েছে। তো উম, যে কোনো একটা ছাড়তে হবে আর কি, যেটা তো একসাথে সম্ভব না। তো আমি বাসায় বললাম যে আমি মানে পড়ালেখাই ছাড়বো, দাবা ছাড়বো না। হ্যাঁ, তো এইভাবে শুরু হইলো যে আমার ওই পরীক্ষা এবার দিব না, পরের বার দিব। তা আমি যেহেতু প্রথমবারের মতো ন্যাশনাল প্লেয়ার হয়েছে, আমি দাবা খেলবো। তো বাসা থেকে স্বাভাবিকভাবে এটা তো মেনে নিবে না, কোনো ফ্যামিলি তো মেনে নেয় না। অনেক মানে হয়েছে আর কি। বিশেষ করে আব্বা যেহেতু আমার সাথে প্রথম থেকে ছিল, তো আব্বার অতটা আপত্তি করে না, কিন্তু আম্মার খুব আপত্তি ছিল। বাট শেষ পর্যন্ত তার মেনে নিছে আর কি। হ্যাঁ, তো মেনে নেওয়ার পরে এই প্রথম আর কি আমি এই যেভাবে শুরু হইলো, তখন আমি ন্যাশনালে সেভেন্থ হইলাম। আর মেনলি ওই 97টা একটা টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় আমি চিন্তা করছি যে আমি দাবাটাকেই প্রফেশন হিসেবে নিব। যদিও তখনও একই অবস্থায় ছিল, এখনো যেমন একটা নিশ্চয়তা ছিল না, তখন একই অবস্থায় ছিল। বাট ভাবছি যে ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই করব, তাতে যা হয় হবে, এটা ভবিষ্যৎ যা হয় হবে, এই আর কি। এভাবে চিন্তা করছি, 97 বলতে পারো যে 97 থেকে আমি প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করি। যে আপনি অনিশ্চয়তার কথা বলেন, এছাড়াও নিশ্চয়ই আপনার 2011 সালে আন্তর্জাতিক মাস্টার পাওয়ার পথে আরো অনেক বাধা ছিল বা চ্যালেঞ্জ ছিল। আপনার এই পথগুলোতে কি ধরনের বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল, বা কি ধরনের পার্সোনাল স্যাক্রিফাইস করতে হয়েছিল এই বড় একটা টাইটেল অর্জন করার জন্য? আচ্ছা, 97 থেকে 2001-এ আমি ফিদে মাস্টার হই, হ্যাঁ, শ্রীলঙ্কাতে।
তো এটা খুব ভালো টুর্নামেন্ট ছিল তখন। এশিয়ান জোনাল যেটা হতো তখন ইন্ডিয়া ইনক্লুডেড ছিল, তো এখন তো ইন্ডিয়া আলাদা একটা জোন হয়ে গেছে। তো এখানে তখন আমি যে একটা রাউন্ডে আমার কথা মনে আছে যে গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া, হ্যাঁ, মনে হলো আমার একদম লাস্ট রাউন্ডের আগের রাউন্ডে পড়ছিল, তো আমার ওখানে ওকে ওর সাথে ড্র করতে হবে। ড্র করলে আমি ফিদে মাস্টার টাইটেলটা পাবো। তো আমি খুবই টেনশনে ছিলাম। তো যাক, ওই গেমটা এত ভালো খেলছি, ওই গেমটা আমি জিতে গেছিলাম, জিতে তো পরে আমি ফিদে মাস্টার টাইটেল পাই। কিন্তু যেটা হয়েছে ওই 2003-04, না 2003-04 কিংবা 2004-05, টানা 2 বছর আমি ন্যাশনাল প্লেয়ার হতে পারিনি। মানে ওই সময়টা আমার খুব খারাপ সময় যাচ্ছিল। হ্যাঁ। তো তখন আসলে ওই অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, মাঝে মধ্যে এরকম হয় না যে মানে ফর্ম থাকে না, তো অনেক চেষ্টার পরেও খেলাতে সেই ছোঁয়াটা পড়ে না আর কি, খেলা ইমপ্রুভ হচ্ছে না। তো ওই সময় আমি খুব টেনশনে ছিলাম, এবং বাসাতেও সবাই বলতেছিল কি মানে তখন আমার বয়স হয়ে গেছে, আমি আর কি করবো আসলে। হ্যাঁ। তো 2005 এটা ছিল, আমি বলবো যে চেসে ফেরার আমার টার্নিং পয়েন্ট। কিভাবে আমি একটু বলি, হিস্ট্রিটা বলি। 2005-এ আমি তখন মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলতাম। হ্যাঁ। তো আমরা তখন চিন্তা করি, আমরা তখন ইউরোপ কান্ট্রি কোথাও যাইনি। আমি তখন পর্যন্ত শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, হ্যাঁ, এবং এশিয়ার মধ্যে বোধহয় ফিলিপাইনে গেছি। হ্যাঁ, এরকম কয়টা দেশে গেছি। তো আমি ভাবলাম যে ইউরোপের কোনো কান্ট্রিতে আমরা খেলবো। হ্যাঁ। তখন ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ হতো, ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ, বাট ওই মূল যে ওপেন গ্রুপটাতে সেখানে তখন আগে কমনওয়েলথভুক্ত যারা যারা দেশ ছিল তারা খেলতে পারতো। তো বাট ওই ও তো নতুন নিয়ম করছে, যারা শুধুমাত্র যে ইউকে পার্ট যারা তারাই শুধু খেলতে পারবে। আর বাকি যারা আছে তারা ওই যে মেজর ওপেন গ্রুপটাতে খেলতে পারবে। মেজর ওপেন হলো ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে ওই একই সাথে হয়, বাট ওখানে খেলবে হলো 2350 রেটিং এ যারা নিচে। হ্যাঁ। আমরা তখন ওই ওই খেলার টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, আমি আর খন্দকার আমিনুল ইসলাম ফিরে মাস্টার, তো ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যাই। তো ওই সময়টা আমার তখন 2বার ন্যাশনাল প্লেয়ার হয়নি। হ্যাঁ। তো আমার প্ল্যান ছিল এরকম যে আমরা তো ভিসা পাই 6 মাসের, ঠিক আছে, যখন ইকোর ভিসা দেয় 6 মাসের জন্য দেয়, আমরা যখনই দেয় 6 মাসের জন্য দেয়। তো আমি ভাবছি ঠিক আছে, আমার মিন্টু ভাই ছিল মানে ন্যাশনাল রানার আপ। তো ভাবছি ঠিক আছে, আমরা 1 মাস খেলবো, প্রথম 13-14 দিন খেলবো, তারপরে খেলে আমরা 4-5 মাস কাজ করে আমাদের কিছু টাকা হলো, তারপর আবার ব্যাক করবো, এইভাবে আমি চিন্তা করছি। বুঝতে পারছো? তারপর আবার আমি হয়তো মানে ক্যারিয়ার করতে পারবো, পৌঁছাইতে পারবো। তো যা হোক, খুব লাকি ছিলাম ওই সময়। ঠিক যাওয়ার আগের দিন, মানে আমার মনে আছে এখনো, 31শে আগস্ট মনে হয় আমাদের ফ্লাইট ছিল। 30শে আগস্ট মানে আমি ফেডারেশনে গেছি ওই চিঠি চিঠি নেওয়ার জন্য। হ্যাঁ। ওই যাতে ইমিগ্রেশনে যাতে কিছু সমস্যা না হয়, ফেডারেশন থেকে চিঠি আনতে গেছি, তখন আমাকে হারুন ভাই, হারুনুর রশিদ, উনি আমাকে বললো যে ক্রীড়া পরিষদে তো তখন একটা জবের দিছে, মানে চেস কোচ হিসেবে। হ্যাঁ। তুমি এটা জানো কিনা? তাই আমি তো জানি না, আমি তখন বাইরে যাওয়া নিয়ে ব্যস্ত। তো উনি আমাকে একটা পত্রিকা, খুব সম্ভব ডেইলি স্টার, একটা বিজ্ঞপ্তি দেখালো যে এখানে মানে অনেক পদের মধ্যে একটা পদ হলো দাবা প্রশিক্ষক, তো বলো তুমি অ্যাপ্লাই করে যাও, আহ মানে হয়ে যেতে পারে। তা আমি তো তখন অ্যাপ্লাই করার সুযোগ নাই, তখন আমি বাসায় নিয়ে আসলাম ওই পেপারটা। আর নেওয়ার পর আমি বাবাকে বললাম যে, আব্বাকে বললাম তুমি এটা করো, আমার তো আর সময় নেই, তুমি অ্যাপ্লিকেশন যা আগে জমা দাও, তুমি জমা দিয়ে দাও। তো আব্বা ওই সময় ওইভাবে করে জমা দিয়ে দিল। আর আমরা চলে গেলাম, আমি আর খন্দকার আমি চলে গেলাম খেলতে। তো আমাদের প্ল্যান ছিল এরকম, একদিন ডিলে হয়েছে দুবাইতে, তার মানে আমাদের প্রথম রাউন্ড বাদ, কারণ আমরা গেছি একদম হিসাব করি। হ্যাঁ। মানে প্রথম রাউন্ড বাদ, আমার সেকেন্ড রাউন্ডে খেলা শুরু যখন হয়েছে তারপরে গেছি, গেলাম। তার মানে সেকেন্ড রাউন্ডে আমরা বাই নিয়ে খেলছি। থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ডে এরকম অবস্থা, থার্ড রাউন্ডে আমরা দুইটা খুব ইজি প্লেয়ার, আমার সাথে মনে হয় পুরো 1700 রেটিং, আর আমার খন্দকার আমিনের সাথে বলবো না 1800 রেটিং, এরকম দুইটা, আমার সাথে একটা মেয়ের সাথে খেলা পড়লো ওইখানকারই। আর আমিন ভাইয়ের সাথে বললো একটা ছেলের সাথে, ছোট প্লেয়ার, পিচি প্লেয়ার। তো আমরা দুজনের সাথে ড্র করে ফেললাম, কারণ ড্র করলে আমরা বোর্ডে বসে বসে ঘুমাচ্ছিলাম, বুঝছো? একে তো টায়ার্ড, হ্যাঁ, আবার তার মধ্যে জেট ল্যাগ প্রবলেম তো আছেই। হ্যাঁ। তো আমরা খেলতে পারছিলাম না, মানে এমন ঘুম পাচ্ছিল। তো যাই হোক, 3 খেলায় যখন 1.5 পয়েন্ট, আমরা বুঝলাম যে আমাদের এই টুর্নামেন্টে কোনো হোপ নাই। হ্যাঁ। তা আমরা ভাবলাম যে মানে আমাদের আবার ওইখানে খরচ অনেক বেশি হচ্ছিল। তো ভাবছিলাম যে চলে যাই, তোকে নাম উইথড্র করে চলে যাই, 5-6 রান পরে চলে যাই। হুম। মিন্টু ভাইকে ফোন করলাম, মিন্টু ভাইকে ফোন করে বললাম, মিন্টু ভাই আমরা 5-6 রান পরে চলে আসতেছি,
আমাদের এখানে অলরেডি 1.5 পয়েন্ট শেষ। তো আমরা আপনার এখানে চলে আসবো। মিন্টু ভাই তখন থাকতো স্কটল্যান্ডে। তো মিন্টু ভাই দিল আমাদের একটা ঝাড়ি, যে তোমরা তো বাংলাদেশের মানে নাম করবা, ডুবাবা। হ্যাঁ, খেলতে আসছো, খেলো, পুরা যা হয় হবে, 11 রাউন্ডই খেলো, তারপরে খেলা শেষ করে আসো, তোমাদের এখানে সব আমাদের ব্যবস্থা আছে, কোনো চিন্তার কিছু নাই। হ্যাঁ। তো এখন মিন্টু ভাইয়ের কথা তো রাখতেই হবে। তো মিন্টু ভাইয়ের সাথে তো আমাদের 200 পাউন্ডও পাঠিয়ে দিছে। হ্যাঁ, তখন 200 পাউন্ডের ভ্যালু ছিল অনেক। তো বলছে কোনো সমস্যা হলে আমাকে আরো জানাও, আর তোমরা খেলো, টুর্নামেন্টটা শেষ করে আসো। কি হইলো তারপর থেকে আমি বুঝলাম না। মানে আমি টানা জেতা শুরু করলাম। হ্যাঁ, টানা একটার পর একটা গেম জিততেছি। জিততে জিততে মনে হয় আমার 10 খেলায় 8 পয়েন্ট। একটা মাঝখানে ড্র করছি, 10 খেলায় 8 পয়েন্ট। এর মধ্যে একটা ইউক্রেনের ইন্টারন্যাশনাল মাস্টার 2344 রেটিং, যার চ্যাম্পিয়ন হওয়ার কথা, তাকে হারাইলাম। তারপর আবার একটা প্লেয়ার শীর্ষে ছিল, সাইমন উইলিয়ামস, এখন বোধহয় জিএম হয়েছে বোধহয়। তখন 2200 কত রেটিং ছিল, ওকে হারাইলাম। হারার পরে আমি মানে 10 খেলায় 8.5 পয়েন্ট, 11 খেলায় 8.5 পয়েন্ট পেয়ে শেষ রাউন্ডে ড্র করে আমি চ্যাম্পিয়ন হইলাম। চ্যাম্পিয়ন হওয়ার পরে তো বেশ ভালো টাকা পাইলাম, 1000 পাউন্ড। হ্যাঁ, এরপর আবার দেখা গেল যে ওইখানকার যারা স্টুডেন্ট আছে তারা তো ইয়েতে থাকে, লন্ডনে থাকে, তারা আমাকে মানে শিখতে চাইলো আর কি। হ্যাঁ, যাদের 1700 1800 রেটিং। তো ওইটাও একটা ভালো একটা অফার পাইলাম। 3 4 জন স্টুডেন্ট যারা প্রবাসী আর কি, তারা অনেক, একজন আছে কলকাতার, একটা শ্রীলঙ্কার একটা মেয়ে, আর কলকাতার ছেলে। তো ওই দুজনকে আমি যখন ফিরলাম আর কি লন্ডনে, তখন আমার কাজিনের বাসায় ছিলাম, তখন ওদেরকে শিখালাম। তো এইভাবে প্রায় 1 মাসের মতো থাকলাম। আমি আর স্কটল্যান্ড গেলাম না, এগুলো যে না, আবার যখন চ্যাম্পিয়ন হয়েছি তখন দেশে ফিরি, ফিরে আবার চেসে মন দেই। হ্যাঁ। তো টার্নিং পয়েন্ট এর জন্য বললাম যে আমি দেশে ফেরার পরেই আমার ওই যে জবের যে অ্যাপ্লাই করেছিলাম না, ওইটার চলে আসলো, ওই যে ইন্টারভিউ লেটার চলে আসলো। তো ইন্টারভিউ দিলাম 2005-এর মনে হয় অক্টোবরে ফিরলাম, 2006-এর ফেব্রুয়ারিতে জয়েন করলাম জবে, চাকরিতে। হ্যাঁ, চাকরি হয়ে গেল। তো চাকরি হলো, তারপরে চ্যাম্পিয়নের দাবাতেও ফিরলাম। মোটামুটি মানে ওই যে বল নিশ্চয়তা যেটা, বুঝছো, ওইটাও চলে আসলো। এখন শুধু দাবা খেলো। হ্যাঁ। এরপর এতটা নির্ভর হয়ে আমি দাবা খেলছি যে 2006 থেকে আহ 2011 পর্যন্ত আমি খুবই মানে ভালো খেলা শুরু করলাম। 2006 আমি অলিম্পিয়াডে গেলাম, ওই ইতালিতে প্রথমবার অলিম্পিয়াড টিমে সুযোগ পেলাম। এরপরে 2008-এও অলিম্পিয়াডে গেছি, ড্রেসডেনে, জার্মানি। 2010-এও অলিম্পিয়াড, মানে টানা 3বার আমি সুযোগ পেলাম। 10-এ ওই রাশিয়াতে খান্তি মানসিসকে গেলাম। 2012-তেও সুযোগ পাইছি, নরওয়েতে। বাট 2012-তে আমাদেরকে বলতে পারো একরকম বঞ্চিত করা হয়েছে, কারণ তারা হঠাৎ করে ফেডারেশন ডিসিশন হয়েছে 5 জিএম কে বাড়াবে। হ্যাঁ, তখন আমি ন্যাশনাল থার্ড, সাগর ছিল ন্যাশনাল ফোর্থ, হয় আমি থার্ড না তো সাগর থার্ড, মানে আমাদের দুজনে একজন। আর ফিফথ ছিল হলো দেবরাজ চ্যাটার্জি, আর চ্যাম্পিয়ন ছিল নিয়াজ ভাই, রানার ছিল জিয়া ভাই। তো এই 5 জনের যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে ফেডারেশন, নতুন ফেডারেশন আসলো 2012-তে, প্রথম নির্বাচনের মাধ্যমে। ওই মাঝখানে 3টা বছর তো সমস্যা ছিল, 2009 থেকে 2012, ওই যে একটা অথর্ব কমিটি আসছিল। যা হোক, 2012-তে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসার পরে তারা ডিসিশন নিল যে 5 জন জিএম কে বাড়াবে। তখন আমরা আর কি স্যাক্রিফাইস করলাম যে ঠিক আছে, ফেডারেশন যখন ডিসিশন নিচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো 2012-তে আসার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়া হয় নাই। তো এই হলো মানে মনে করো জার্নিটা শুরু হলো। এরপর থেকে আর কি 2011-তে তো আইএম হইলাম শ্রীলঙ্কাতে। ওই এর আগে 2টা নম পেয়েছিলাম, একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 2008-এ আইএম নম পেলাম, আর একটা নম পেলাম হলো 2010-এ, এটা হলো ইন্ডিয়ার উড়িষ্যাতে একটা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে। এই 2টা আইএম নম পেলাম, আর 2011-তে শ্রীলঙ্কাতে আহ, সরাসরি টাইটেল পেয়ে গেলাম, ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আসতে হয়েছে স্যার। স্যার, আপনি স্যার চেস লাইফ, কোচিং লাইফে যখন ঢুকলেন স্যার, এই সময় কি প্লেয়ার হিসেবে আপনার চেস নিয়ে যেরকম দৃষ্টিভঙ্গি ছিল, কোচ হিসেবে আসার পর কি আপনি চেসকে একটু ডিফারেন্টলি দেখা শুরু করলেন কিনা, অথবা আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসলো কিনা চেস নিয়ে? না, আমার খুব বেশি পরিবর্তন আসে নাই। কেন? কারণ আমি অনেক আগে থেকেই 2002-3 থেকে আমি একটা একাডেমির সাথে জড়িত ছিলাম, ইউনাইটেড ইন্স্যুরেন্স চেস একাডেমি। হ্যাঁ, ইউনাইটেড ইন্স্যুরেন্স এটা স্পন্সর করতো, এটা রিফাত ভাই ছিল ডিরেক্টর। হ্যাঁ, আর আমি খন্দকার আমিনুল ইসলাম আর শওকত হোসেন পল্লবের, আমরা ছিলাম ট্রেনার হিসেবে ছিলাম। তো চেস কোচিং এর সাথে আমি আগে থেকে, চাকরি পাওয়ার আগে থেকে জড়িত ছিলাম। আর মানে আর যখন জবটা পেলাম, তখন ওইটা তো প্রফেশন হিসেবে আমাকে নিতে হইলো। তো আমার খুব বেশি আসলে পার্থক্য লাগে নাই, বরং আমি আরো আমার ভালো লাগছে, কারণ আমার কোচিং দিতে ভালো লাগে। সো এটাও আমার একটা মানে এমন না যে আমার খুব বোরিং লাগে। হ্যাঁ, সো এটাও
আমার একটা প্যাশন। সো আমার খুব বেশি পার্থক্য আমি অনুভব করিনি। আপনার অভিজ্ঞতায় যেহেতু আপনি অনেক মানুষকে ট্রেনিং করাইছেন, যারা অনেক দ্রুত উন্নতি করে দাবায় আর যারা অনেক দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে থাকে বা খুব বেশি ইমপ্রুভমেন্ট করতে পারে না, এই দুই ধরনের ছাত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোন জায়গায়? একটা হলো যে মানে কিছু কিছু স্টুডেন্ট আছে এরা খুব ট্যালেন্ট থাকে, হ্যাঁ, খুব দ্রুত তারা মানে ক্যাচ করে আমি যা বলতেছি, হ্যাঁ। আর আরেকটা হলো আগ্রহ, বুঝছো? তো দেখা গেছে যে আমি যখন ট্রেনিং দেই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবাসিক ট্রেনিং যেটা হয়, 10-12 জন আসে, 10-12 জন শিক্ষার্থী আসে। তাদের মধ্যে দেখা যায় 2-3 জন থাকে তারা খুবই আগ্রহী। তারা নিজে থেকে হোমওয়ার্ক করতেছে, তারা নিজে থেকেই খেলতে যাচ্ছে, বিভিন্ন কোশ্চেন করতেছে, হ্যাঁ। আবার ন্যাচারালি তারা ট্যালেন্ট হয় অনেক, কারণ যেখানে তোমার আগ্রহ থাকবে বেশি সেখানে তুমি দেখবে তোমার ট্যালেন্টটাও এখানে হয়ে আছে। তো ওদের ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত হয় আসলে, হ্যাঁ। আর তখন তোর সাথে তাদেরকে ধরিয়ে দেওয়া যে কি করতে হবে, হ্যাঁ, তারা খুব দ্রুত ইমপ্রুভ করে। যেমন আমি কয়েকজনের কথা বলতে পারি যে সুব্রত বিশ্বাস। সুব্রত বিশ্বাস আমাদের একটা প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম হতো, ওই এখনো হয়, ওই আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এটা বিভিন্ন জেলায় জেলায় প্রতি বছর 6টা জেলাতে যাই, ডিফারেন্ট ডিফারেন্ট জেলাতে। তো ওইখানে ওই খুব সম্ভবত তখন 14 থেকে 15 দিনের একটা প্রোগ্রাম থাকতো। তো প্রথমে ওইখান থেকে করার পরে তখন 5 জন করে আমরা সিলেক্ট করি, আমাদের 5 জন করে 6টা জেলা কিংবা 5টা জেলা 25 জন হতো। তো এইভাবে সিলেক্ট করে ঢাকাতে একটা আবাসিক ক্যাম্প হতো, 2 মাসের বোধহয় হতো, 2 মাসের আবাসিক ক্যাম্প। তো ওই আবাসিক ক্যাম্পটা আমি নিজেই করাইতাম, আর জেলাগুলো যেতাম মাঝে মধ্যে আমি নিজেও যেতাম, নাহলে একটা সহকারী কোচকে পাঠানো হতো। তো সুব্রত বিশ্বাস যখন আসে, ওই ময়মনসিংহ জেলার প্রতিনিধি হয়ে আসে, তখন আমাদের 20 জন স্টুডেন্ট ছিল। তো এখানে 1 মাস কিংবা 1.5 মাস এরকম একটা দীর্ঘ সময় তারা আবাসিক মানে থেকে মানে কোচিং করেছে। তো সুব্রত বিশ্বাসকে যখন আমি কোনো পজিশন দিতাম, সবাইকে দিতাম, তো ও কিন্তু এখানে সলভ কর, শুধু যে পজিশনটা সলভ করতো তা না, হ্যাঁ, ওই সলভ করার জন্য মধ্যে ও লিখে দিত ও কি কি চিন্তাগুলো করেছে। এটা কিন্তু আমি বলিনি আগে, হ্যাঁ, যে এই জায়গাটা আমি এইভাবে চিন্তা করছি, এই চিন্তা এই চালটা দিলে এরকম হয় এরকম হয়, অনেক ডিটেলসে বলতো। এটা নিয়ে বাকিরা অনেকে হাসাহাসি করতো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো যে ও প্রচন্ড রকম আগ্রহী। এবং তখন থেকেই ও অসম্ভব ট্যালেন্ট ছিল, আমি তখন বুঝতে পারছি যে ও ও মানে খুব দ্রুত ইমপ্রুভ করবে, হ্যাঁ। তো এবং তাই হয়েছে। তো দেখা যায় তখন আমার 20 জনের মধ্যে আমি টুর্নামেন্ট দেই, তো 19 খেলায় 19 পয়েন্ট পাই ও, মানে ও 19 জনকে হারায় দেয়। হ্যাঁ, 19 জনকে হারায় দেয়, তখন আমাদের ওই যে ট্রেনিং এও প্রথম স্থান অধিকার করে, হ্যাঁ। তো এরপরে আস্তে আস্তে আমি আর একটা ট্রেনিং যখন হয়, ওইটাও থাকে হলো নীর, নাইম, আর হলো ইয়ে আকিব জাওয়াদ থাকে একটা চিটাগাং একটা প্লেয়ার, আর হলো সুব্রত। তো 4 জন একটা ট্রেনিং এ আসে ওই আবাসিক ক্যাম্পে। ওইটা আমার দাবা ফেডারেশন অর্গানাইজ করে, তো ওইখানে ওরা থাকে, ওইখানেও মানে খুবই ই দেখাইছে আর কি, ট্যালেন্ট দেখাইছে। তো তখন বুঝতে পারছি যে ও খুব দ্রুত ইমপ্রুভ করবে। সো এখন দেখা গেছে ও তো মানে ওই জায়গাটা পৌঁছে গেছে, 2400+ রেটিং হয়েছে। এরপর আরো আছে যেমন সাকলাইন, নাইম, হ্যাঁ, নিট তো আছেই। তো যারা ট্রেনিং নিতে আসে তাদের আসলে তাদের আগ্রহ দেখে, তাদের খেলার স্টাইল দেখে কিন্তু বোঝা যায় যে এরা কোন লেভেলে যাবে। তো আবার যারা আবার অনেকে গেছে, ঝরে গেছে, অনেক অন্য পেশায় চলে গেছে, কিংবা থাকলেও অত দেখা যায় একটু ফাঁকিবাজি করতেছে, এই করতেছে, আসলে তারা নিজেরাই কিন্তু নিজের জায়গাটা আটকে গেছে, হ্যাঁ। মানে তোমার যে জায়গাটা আগ্রহ নাই, সেই জায়গায় আমি জোর করে কতটুকু তোমাকে আগাইতে পারবো আসলে, বুঝছো? এটাই আর কি আমার কাছে মনে হয়, মানে স্টাক হয়ে যাওয়ার এটাই একটা কারণ যে তার নিজের আসলে সেরকম কোনো আগ্রহ নাই। অবশ্যই স্যার, বাংলাদেশে স্যার অনেক তরুণ দাবাড়ু রয়েছে এবং এটার নাম্বারটাও অনেক বাড়ছে দিন দিন। কিন্তু স্যার আসলে আনফরচুনেটলি আমরা দেখছি যে আসলে তেমন পর্যায়ে অথবা অথবা উচ্চ পর্যায়ে তারা হচ্ছে অনেকে যেতে পারছে না। তো স্যার, এখানে আপনি তরুণ প্লেয়ারদেরকে কোনো কি স্পেসিফিক কোনো ভুল দেখেছেন, বা একটি ভুল যেটা হচ্ছে অনেক সময় এটা ইগনোর করা হয় কিন্তু আসলে এই ভুলটাই তার চেস ক্যারিয়ারে অনেক বড় বাধা হয়ে দাঁড়াইছে, এরকম কোনো ভুল আপনি আপনার কোচিং ইয়ার সময় দেখেছেন কিনা? এটা খুব ভালো কোশ্চেন আসলে। আমরা আমরা যখন খেলা শুরু করেছিলাম, আমরা ধরো 90 দশকে যখন শুরু করছি, তখন কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। মানে তখন নিয়াজ ভাই তো ছিলই গ্র্যান্ড মাস্টার, তারপরের ধাপে জিয়া ভাই, রিফাত ভাই তখন ইন্টারন্যাশনাল মাস্টার হলেও তাদের রেটিং 24-এর উপরে ছিল। তারপরে রাজীব রাকিব ছিল, হ্যাঁ, তাদের রেটিংও মানে 24-এর কাছাকাছি ছিল। আমরা যারা ছিলাম আমরা সবাই 2200+ ছিলাম, মানে নাসির ভাই,
ওই যে খন্দকার আমিনুল, শওকত হোসেন পল্লব, মানে এরা এক ঝাঁক প্লেয়ার ছিল আর কি। মানে তখন তোমরা যদি চেক করো তাহলে দেখবা যে ওই সময়ে মানে 2300 ঘরের অনেক প্লেয়ার ছিল, অনেকগুলো প্লেয়ার, এখন কিন্তু নাই। হ্যাঁ। আর তখন কি আমাদের এরকম সুবিধা ছিল এরকম অনলাইনে সবকিছু পেয়ে যাওয়া, এইচএসএল কোর্স বলো কিংবা কিছুই তো ছিল না। তখন আমরা বই নিয়ে আসতাম ইন্ডিয়াতে, যখন আমরা টুর্নামেন্ট খেলতে যাইতাম ইন্ডিয়াতে বই বিক্রি করতো, সেখান থেকে ঢাকা যেত, আমরা বই কিনতাম, বই কিনে এনে সবাই মিলে সেটাকে ওই যে নীলক্ষেতে যে কপি করে নিতাম, ফটোকপি করে নিতাম সবাইকে, মানে যেই কিনতো সে সবার সাথে শেয়ার করতো বিষয়টা। তো ওই দেখা যায় একটা দুইটা বই পাইতাম, ওই বইটাই পড়তাম। হ্যাঁ, মানে ওইটাই ছিল আমাদের এন্টারটেনমেন্ট। এখনকার যে তরুণদের সমস্যাটা হয়েছে, এখন এন্টারটেনমেন্টের অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, বুঝছো? মানে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো আছেই। হ্যাঁ, ভিডিও গেমস, ইউটিউবে তোমার দেখা, তারপর বিভিন্ন ব্লগ করা। তো এখন এতগুলো সাইট তৈরি হয়ে গেছে, মানে তোমার মাইন্ডটাকে তুমি ফোকাসে রাখতে পারতেছো না। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় যে ফোকাস রাখা, এটাই সম্ভব হচ্ছে না, বুঝছো? মানে এখন বিষয়টা হয়েছে কি, তোমার মাইন্ড যদি 10টা জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তখন ওই একটা জিনিসের উপর কিন্তু ওই একটা জিনিসে তুমি দক্ষতা অর্জন করতে পারবা না। এভারেজ হবে, সব জায়গায় তোমার এভারেজ হবে, বুঝছো? তো আমাদের ওই সময়টাতে এটা আমাদের জন্য বলতে পারো একদিক দিয়ে আমরা লাকি, যে এত এত কিছু ছিল না। হ্যাঁ, এত কিছু না থাকার কারণে আমাদের যাই কিছু আমাদের দাবার বোর্ডেই আমরা ওইখানেই আনন্দটা খুঁজতাম, ওইখানেই ফোকাসটা করতাম। সো আমাদের ইমপ্রুভটাও মানে ওইভাবেই হয়েছে। হ্যাঁ, বাট এখনকার তরুণদের অনেক বেশি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, তো তারা এখন দাবাতে আসলে ওইভাবে ফোকাসই করতে পারতেছে না। চাচ্ছে, তারা তারা অনেক চাচ্ছে, চাওয়াতে কোনো ভুল নাই, কিন্তু আহ, সবকিছু নিয়ে চাচ্ছে। মানে আমি আমি ফেসবুকেও থাকবো, আমি ইনস্টাগ্রাম চালাবো, আমি ভিডিও গেমসও খেলবো, আমি ইউটিউবও দেখবো, সবকিছু করব, আমি দাবাতেও ভালো করবো। এটা তো সম্ভব না আসলে, বুঝছো? মাইন্ড ডিস্ট্রাকশন হচ্ছে সব জায়গাতে। তো আমার কাছে এটা খুব বড় একটা রিজন মনে হয় যে তাদের। আর শর্টকাট ওয়ে, তারা তরুণদের মধ্যে একটা প্রবলেম যেটা, তারা খুব শর্টকাটে খুব ভালো সাফল্য পেতে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে ইউটিউবে ভিডিও, যেসব যেসব ভিডিওগুলো দেখাচ্ছে না, ও মনে হচ্ছে যে আচ্ছা এটা দেখলেই তো আমি হারাইতে পারবো। বাট এত সহজ না তো আসলে। মানে একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে তোমাকে সেখানে সময় দিতে হবে। হ্যাঁ, তুমি সব টেকনিক জানো, তাই না, তোমার সব নলেজ আছে, বাট নলেজকে অ্যাপ্লাই করার জন্য যে দক্ষতা, সেটা তোমার নাও থাকতে পারে। যেমন দেখো এখন কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে কারা? 19 বছর 20 বছরের বয়সী, তাই না, ইয়াং যারা, তারাই কিন্তু ওয়ার্ল্ডকে শাসন করতেছে। আহ, কিন্তু যারা কাসপারভ বলো, কার্পভ, তারপর আনন্দ, ওরা তো এখনো আছে, ওরা তো এখনো খেলে। তো ওরা কেন পারতেছে না এদের সাথে? কারণ তারা সেই সময়টা দিচ্ছে না। হ্যাঁ, তারা ক্যালকুলেশন, তারা নিজেদেরকে দক্ষ করতেছে না, বুঝতে পারছো? যে তো সেইভাবে দাবার বোর্ডে সেভাবে সময় দিচ্ছে না, তোমাকে সময় দিতেই হবে। আর সময়টা তুমি যদি ভাগ করে ফেলো, অনেক জায়গায় দাও, তখন তো একটা জায়গায় তুমি অত সময় দিতে পারবা না, আর তার ফলে যা হওয়ার সেটাই হচ্ছে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে এই আধুনিক দুনিয়ায় যদি কেউ নতুন ভাবে দাবা খেলা শুরু করতে চায় বা টেস্ট ক্যারিয়ার নতুন ভাবে আসতে চায়, সেই ক্ষেত্রে তার শুরুটা কিভাবে করা উচিত? বা কি বই বা কি অনলাইন রিসোর্স বা কোন কোর্স, ইউটিউব চ্যানেল, বা কিভাবে আসলে তার সবচেয়ে কার্যকর ভাবে শুরু করতে পারে? প্রথম কাজ হবে, তুমি যদি রিয়েলি দাবা পছন্দ করো, হ্যাঁ, দাবায় যদি তুমি আগ্রহী হও, তাহলে দাবায় আসো। বাট যদি তুমি কোনো ভাবে চিন্তা করো যে না, মানে আমি গ্র্যান্ড মাস্টার হলে এই আমার হবে, হ্যাঁ, এই জন্য যদি দাবা খেলা শুরু করো, তাহলে প্রথম কাজটা হলো যে দাবা খেলা বন্ধ করে দেওয়া, বুঝতে পারছো? মানে আগ্রহ থাকতে হবে, এটা হলো 1 নাম্বার। নাহলে এক সময় তুমি সময় নষ্ট করবে, 1 বছর 2 বছর, তুমি দেখবা যে তোমার রেটিং বাড়তেছে না, এই গেম জেতা গেম হারতেছো, তোমার 1 বছর পর এমনিতেই তুমি দাবা ছাড়িয়ে দিবা, দূর আমি আর দাবা খেলবো না। বাট তুমি যদি আনন্দের জন্য খেলো, যে এই খেলাটা খেলতে আমার ভালো লাগে, রেজাল্ট যেটাই হোক, হ্যাঁ, তো তখন দেখবা যে সাফল্য আপনা আপনি আসবে। আসলে এটা হলো 1 নাম্বার জিনিস, যে তোমার আগ্রহ থাকতে হবে প্রচন্ড। আর সেকেন্ড হলো যে এখন আহ যেটা বললাম একটু আগে, যে তুমি ওই অন্যান্য যে এন্টারটেনমেন্টের যে ব্যবস্থাগুলো আছে, সেখান থেকে একটু দৃষ্টিগুলো সরিয়ে নিতে হবে। সরিয়ে চেসে ফোকাস করতে হবে। এখন চেসে ফোকাস করতে হলে কি কি করতে হবে, এটা তোমার লেভেল অনুযায়ী, তোমার তোমার তুমি কোন লেভেলে আছো সেখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তুমি যদি একদম বিগিনার লেভেলে থাকো, তাহলে এক ধরনের মানে পরামর্শ। আর যদি তোমার যদি একটু অ্যাডভান্স লেভেলে খেলো, তাহলে এক রকম, মানে সবার জন্য একই রুলস হবে না। হ্যাঁ, যার যার লেভেল অনুযায়ী। যেমন আমি যখন ওই ধরো যারা একটু একটু ভালো খেলে, ধরো একটু যাদের রেটিং হয়েছে, তাদের জন্য আমি সাজেস্ট করি এবং আমি নিজেও শিখাই, সেটা হলো যে আর্থার ইসুপের একটা বই আছে, ওই একটা সিরিজ আছে,
যেটা সে তার যে চেস স্কুল আছে, রাশিয়ান চেস স্কুল, সেখানে সে শেখাতো। তো সেটা হলো যে ওই বিল্ড আপ ইউর চেস পার্ট 1, বিল্ড আপ ইউর চেস পার্ট 2, তারপর বিল্ড আপ ইউর চেস পার্ট 3, বুস্ট ইউর চেস, তারপর হ্যাঁ। এই বইগুলো আমার কাছে খুবই মানে মনে উপযোগী মনে হয় এই মানে ইন্টারমিডিয়েট লেভেলের মানে খেলোয়াড়দের জন্য। তারা যদি এই বইটাকে ফলো করে, এবং বইটাতে এমন বইটা তৈরি করা হয়েছে চেসটাকে ইমপ্রুভ করার জন্য, মানে তাদের খেলার মানটাকে বাড়ানোর জন্য। তো এই বইগুলো ফলো করতে পারে, এবং অবশ্যই এটা করতে হবে হলো দাবার বোর্ডে, মানে দাবার বোর্ডটা অবশ্যই ইউজ করা উচিত। মানে সবাই স্ক্রিনে এখন আর তা বুঝতে হয়ে গেছে যে দাবার বোর্ড খুলতে চায় না। তো এইটা করতে হবে, স্ক্রিন বন্ধ করে বোর্ডে দিতে হবে। আর এখন দেখা গেছে যে chess.com-এ খেলো কিংবা লিচেসে খেলো, যেখানেই খেলো, মানে খেলার পরেই ইঞ্জিন চালু করে দেখো যে এই চাল, এটা তোমার বেস্ট মুভ ছিল, এই ছিল, তাই না? এটা ইভ্যালুয়েশন করে ফেলো। এইটা থেকে মুক্ত হতে হবে। এটা এটা কিন্তু খুব ক্ষতি করে, বুঝতে পারছো? মানে একটা ইঞ্জিন তো বলবেই, হ্যাঁ, কিন্তু এই ইঞ্জিনের মুভটা দেখে দেখে তুমি কি করতেছো, তুমি নিজে বের করতে পারতেছো না এখানে বেস মুভটা কি। তুমি তোমার গেমে অ্যানালাইসিস করার যে টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার গেম অ্যানালাইসিস করতে হবে কেন? আমি তো ইঞ্জিন চালিয়ে দিলেই তো বুঝতে পারবো কোনটা বেটার ছিল, কোন জায়গায় ব্লান্ডার করছি। হ্যাঁ। তো এইসব জায়গা থেকে একটু সরে আসতে হবে। মোট কথা, এই ডিজিটাল দুনিয়া থেকে সরে আসতে হবে, সরে অ্যানালগ দুনিয়া আসতে হবে যদি তুমি রিয়েলি তোমার খেলার মানটাকে বাড়াতে চাও। এখন যেটা সাজেশন সেটা হলো যে কিছু যে প্রথম কথা হলো যে আমি যেটা বইয়ে সাজেস্ট করলাম, বইকে খুব ধারাবাহিকভাবে মানে খুব স্টেপ বাই স্টেপ তোমাকে শেখাচ্ছে এখানে, ওই সিরিজটা তুমি দেখতে পারো। আর একটা হলো যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তুমি কার খেলা পছন্দ করো। এক একজন কিন্তু এক স্টাইলে খেলে, কেউ তালের খেলা পছন্দ করে, কেউ ফিশারকে পছন্দ করে, কেউ ম্যাগনাসের খেলা পছন্দ করে, তাই না? একজনের টেস্ট এক রকম। তো তোমার যাকে মানে যার খেলা তোমার পছন্দ, তার কোনো বই সংগ্রহ করো, আছে, তুমি চাইলেই পাবা। হ্যাঁ, ডেইলি একটা করে গেম দেখো, বুঝছো? তার গেমটা এমন ভাবে দেখো যেন মানে তুমি ম্যাগনাস কালসন, তুমি ফিশার, তুমি তাল, তুমি তার চালটা বের করার চেষ্টা করো, তার চালটা ঢেকে। হ্যাঁ, একটা গেম দেখো ডেইলি। হ্যাঁ, এইভাবে যদি বের করো দেখবা যে আস্তে আস্তে মানে তোমার অনেক এটা এটা অনেক বেশি ইমপ্রুভ হয়, তার স্টাইলটা তুমি বুঝতে ধরতে পারবা, বুঝছো? তো এইভাবে করো, এইভাবে আমি করছি। আমি এইভাবে ফিশারের একটা বই আমি কিনে নিয়ে আসছিলাম আহ, লন্ডন থেকে, যখন যে গেলাম 2005-এ, তখন ওই যে ক্যারি গ্যাস্ট্রপ লেখছে আর কি ওই বইটা, ভলিউম 4, ফিশারের উপরেই লেখছে, মাই গ্রেট প্রেডিসেসর। অসাধারণ বই ওই, মানে এই 5টা সিরিজে অসাধারণ। তো ওই বইটা আমি পুরোপুরি পড়ছিলাম ফিশার, যেহেতু আমি ফিশারকে পছন্দ করতাম। তো ওইটাতে আমার অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। আমি বললাম না যে 2006 থেকে আমার 2011 পর্যন্ত আমি খুব ভালো খেলছি ওই সময়টা। তো ওই ভালো খেলার একটা বড় কারণ ছিল ওই বইটা। আমি রেগুলার গেম দেখতাম এবং এইভাবে দেখতাম। তো এটা তোমরা করতে পারো। আর আরেকটা বিষয় যেটা সাজেস্ট করতে পারি সেটা হলো যে পাজল সলভ করা। হুম। এখন তো পাজল, আগে তো আমরা পাজল পাইতাম না, তখন ওই যে কম্বিনেশনটা বই থাকতো, এনসাইক্লোপিডিয়া অফ চেস কম্বিনেশন, তোমরা দেখছো কিনা আমি জানি না। এই এই বইটাতে মানে অনেক অনেক পাজল থাকতো, কিন্তু এখন তো দরকারও নাই। এখন তো যে লিচেসে পাওয়া যায়, chess.com-এ পাওয়া যায়, পাজল দেখা যায়। হ্যাঁ, তো রেগুলার পাজলটা সলভ করতে হবে। হ্যাঁ, তোমার ব্রেনটাকে চালু রাখার জন্য। এটা একটা আমি বলতে পারি, তোমার ফুটবলে যখন তুমি ফুটবল খেলবা, মেসি যত ভালো ফুটবলের হোক, প্র্যাকটিস কিন্তু বাদ দিবে না, রেগুলার কিন্তু প্র্যাকটিস যায়। হ্যাঁ, কারণ ওই দমটা তো দরকার, তাই না? তো পাজল সলভটা আসলে তোমার ওই ব্রেনের সেই দমটা, বুঝছো? তো রেগুলার তোমার অ্যাটলিস্ট 10 থেকে 15টা পাজল তোমার সলভ করতে হবে, তুমি যদি রেগুলার মানে চেসে ইমপ্রুভ করতে চাও, তোমার খেলার মান বাড়াতে চাও, তাহলে এটা ইমার্জেন্সি। তো পাজল সলভ ইউসুফের সেই বইটা সিরিজটা দেখো। আর যদি তোমার প্রিয় প্রিয় একটা খেলোয়াড়ের খেলা প্রতিদিন ফলো করো, খেলা ইমপ্রুভ হতে বাধ্য। স্যার, একজন রেগুলার এভাবে আপনার অ্যাডভাইস ফলো করে রেগুলার ইমপ্রুভমেন্ট করছে এবং ধীরে ধীরে স্যার সে চেস নিয়ে আরো সিরিয়াস হচ্ছে, এবং স্যার একজন তরুণ খেলোয়াড় এই চেস নিয়ে খুবই সিরিয়াস হলো স্যার। এখন স্যার সেও চেসটাকে সিরিয়াসলি নিতে চায়। এখন কি আপনি তাকে স্যার চেসকে ক্যারিয়ার হিসেবে নিতে উৎসাহিত করবেন কিনা, এবং যদি করেনও তাহলে স্যার এটার পিছনে তাকে আর এটা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আর কি কি বিষয় ভাবার কথা বলবেন, কি কি বিষয় কনসিডার করতে হবে এই ক্যারিয়ারে আসার আগে? এটা চমৎকার প্রশ্ন আসলে। আমি আমি চেসকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তাটা এইভাবে করি নাই যে আমি ভবিষ্যতে মানে আমি সার্ভাইভ করতে পারবো কিনা, বুঝতে পারছো? আমি আমি চেসটাকে ক্যারিয়ার হিসেবে নিছি, কারণ এই খেলাটাকে আমি প্রচন্ড প্রচন্ড রকম মানে পছন্দ করতাম, এটা আমার প্যাশন ছিল, ভালো লাগতো আমার খেলতে। তারপরে চিন্তা করছি যা হয় হবে, বুঝতে পারছো? তো এখন যা হয়েছে ভালো হয়েছে, বুঝতে পারছো? মানে এমন মানে বিষয়টা আর কি, তোমার
তুমি হয়তো ধরো বাদ দিয়ে দিলা তোমার চেস প্যাশন, কিন্তু তুমি ভাবলা যে না, এটা একটা অনিশ্চয়তা আছে, তুমি বাদ দিয়ে দিলা। তুমি একটা হয়তো খুব ভালো একটা ব্যাংকে জব পেলা, আর্থিক নিশ্চয়তা তোমার কেটে গেল, মানে অনিশ্চয়তা কেটে গেল। বাট তুমি কি আসলে হ্যাপি থাকবা যেটার জন্য তুমি এত কিছু করতেছো, 9টা 5টা জব করে, তাই না? তুমি হয়তো খুব বড় ডাক্তার হইলা, কিন্তু তুমি কি আসলে হ্যাপি হবা? মানে আমার কথা হলো যে তুমি যে, হ্যাঁ, মানে যেটাকে পছন্দ করো, যে কাজটাকে পছন্দ করো, সেই কাজেতে তুমি যদি, হ্যাঁ, তোমার যদি বেসিক নিড যদি মিটে যায়, আমি মনে করি তুমি সার্থক, তুমি সফল, বুঝছো? বাট তুমি যে জিনিসটা পছন্দ করো না, সেখানে যদি তুমি একদম সর্বোচ্চ শিখরে পর্যন্ত উঠে যাও, আমি তোমাকে সফল হয়তো বলবো, কিন্তু সার্থক বলবো না, তোমার লাইফটা সার্থক না, বুঝছো? এবং আলটিমেটলি এটাই হয় আসলে মানুষের জীবনে। হ্যাঁ। তো আমি অবশ্যই তাকে উৎসাহিত করবো, তুমি যদি রিয়েলি চেসটাকে পছন্দ করো, তোমার যদি এটাকে মানে আহ, ভালো ফিল করো খেলতে, শুধু চেস না, যে যে পজিশনটা পছন্দ করে, সে ওইসব ক্যারিয়ারের কথা চিন্তা না করে তাকে আগায় যাওয়া দরকার আসলে, বুঝছো? আলটিমেটলি কিছু না কিছু হয় আসলে। তুমি যদি একটা ভালো অবস্থায় যাও, কোনো না কোনো উম, জায়গা থেকে তুমি পাবাই, বুঝছো? এক্সিস্টেন্স তো আছে, আমাদেরকে এভাবে হেল্প করবে আসলে। আমি যদি আমার ভালো লাগার পিছনে আগাই, এক্সিস্টেন্স আমাকে হেল্প করবে, বুঝছেন? আপনি যখন সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থীদের ক্যাম্প ও প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই ক্ষেত্রে ঢাকার ছাত্রদের সাথে ঢাকার বাইরের ছাত্রদের মধ্যে কি আপনি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কিনা? কেননা আমরা দেখতে পাই যে বাংলাদেশে একটা বড় পার্সেন্টেজ টাইটেল প্লেয়ার বা ভালো প্লেয়াররা ঢাকায় থাকে বা ঢাকা থেকে উঠে আসছে। অনেক বড় একটা পার্থক্য দেখছি, কারণ ঢাকার প্লেয়ারদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, তারা যে কোনো টুর্নামেন্ট, কারণ সব সব খেলা তো ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ। শুধু দাবা না, সব অন্য খেলাগুলো দেখবে যে ঢাকা কেন্দ্রিক, ঢাকাতেই হচ্ছে। তো তারা সব খেলাতে খুব সহজেই অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আর একটা জেলার প্লেয়ারকে ঢাকায় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তাকে কি কি করতে হচ্ছে দেখো, তাকে তার আহ, ধরো 8 থেকে 9 দিনের খেলা, হ্যাঁ, তাকে পুরাটা সময় ঢাকায় থাকতে হবে এই খেলার জন্য। তার হয়তো স্কুল কলেজ থাকলে তা এটা মিস দিতে হবে। তার ঢাকায় থাকার ব্যবস্থা থাকতে হবে, একটা বড় খরচের বিষয় আছে। সো এইটাই আসলে পার্থক্যটা গড়ে দেয় আসলে, বুঝছো? কারণ একটা জেলার অন্যান্য বাকি ঢাকার বাইরের যে প্লেয়াররা, তাদের অনেকে আছে যেমন খুব ট্যালেন্ট, হ্যাঁ, তাদের খুব আগ্রহ আছে, কিন্তু তাদের ওইখানে সেই ব্যবস্থা না থাকায় এই ঢাকায় এসে সে খেলার মানে এটার সুযোগটা হয়ে ওঠে না তাদের। এই কারণে দেখা যায় তারা আর খেলাটা কন্টিনিউ করতে পারে না। এটা অনেক অনেক উদাহরণ আছে, বুঝতে পারছো? আর তারা খেলাটাও সেভাবে ইমপ্রুভ করতে পারে না, কারণ ঢাকাতে একাডেমি বলো, মানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। যদি কেউ চায় যে আমি কারো কাছে প্রশিক্ষণ নিবো, ঢাকাতে সেই সুযোগটা আছে, বুঝছো? এখন যদিও মানে অনলাইনে এখন প্রশিক্ষণ দেওয়া যায়, এটা এখন এই সুযোগটা এখন তৈরি হয়েছে। বাট তারপরেও অনলাইনে প্রশিক্ষণ নেওয়ার চেয়ে মানে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার পার্থক্য আছে একটা, বুঝছো? তো ঢাকার প্লেয়াররা নিঃসন্দেহে বাইরের প্লেয়ারদের চেয়ে বেশি সুবিধা পায়, এই কারণে তাদের খেলার মানও দ্রুত ইমপ্রুভ হয়, এটা সত্যি কথা। স্যার, বাংলাদেশ তো এখন ইন্টারন্যাশনাল চেস পর্যায়ে ইন্টারন্যাশনাল লেভেলেও চেসে চলে গিয়েছে। কিন্তু স্যার, 10 বছর আগে ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে বাংলাদেশ চেসকে যেভাবে দেখা হতো, এখন কি সেটা ডিফারেন্টলি দেখা হয় কিনা? এটা কি আমাদের জন্য সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি সিচুয়েশনের একটু ডিক্লাইন হয়েছে স্যার? এটা নিয়ে কিছু একটু বলবেন স্যার? আমাদের সিচুয়েশন ইমপ্রুভ তো হয়ই নাই, আমরা আরো পিছিয়ে গেছি। আমি তো তোমাদেরকে বললাম যে তোমরা জাস্ট 10 বছর আগে, 10 বছর আগে না, তোমরা 15 বছর আগে আমাদের রেটিং লিস্টটা দেখো, টপ 10 জন প্লেয়ার রেটিং লিস্ট। হ্যাঁ, আর এখন দেখো, বুঝছো? মানে অনেক পার্থক্য দেখা যাবে, 150 200 রেটিং করে নাই কারো। হ্যাঁ। যেমন আমার একসময় 2420 ছিল, এখন আমার 2235। হ্যাঁ। রাজীব রাকিবের 2500-র উপরে রেটিং ছিল, জিয়া ভাই 2570 রেটিং ছিল, নিয়াজ ভাইয়ের 2500-র উপরে রেটিং ছিল, আর ওই সাগরের ছিল 2440-এর মতো। তো এখন ওর 2300। মানে এর প্রত্যেকের রেটিং কমে গেছে। হুম। তো আহ, এখন আর 10 15 বছর আগে কি হয়েছে, তখন টানা কিন্তু 4টা গ্র্যান্ড মাস্টার আমরা পেয়েছি। 2002-তে বোধ হয় জিয়া ভাই হইলো, মানে নিয়াজ ভাইয়ের পরে জিয়া ভাই হইলো গ্র্যান্ড মাস্টার, তারপর নিয়াজ ভাই জিয়া ভাইয়ের পর পরেই 2005-এ বোধ হয় ইয়ে হইলো, রিফাত ভাই হইলো। 2007-এ হলো রাকিব। 2008-এ আমরা শেষ মানে জিএম পাইলাম, সেটা হলো রাজীব। তো টানা কিন্তু তখন জিএম হয়েছে, মানে 5-6 বছরের মধ্যেই 4টা জিএম আমরা পেয়ে গেছি। এরপরে আবার আমরা কিন্তু লাইনে ছিলাম, আমি ছিলাম, সাগর ছিল। হ্যাঁ, আমরা যদি আইএম হওয়ার পরে আর আমাদেরটা হয়ে থেমে গেছে। তো এখন কিন্তু আমাদের পাইপলাইনে
আছে কে, মানে আমি তো দুইজন ছাড়া যে মানে কাউকে দেখি না। একটা হলো ফাহাদ, যে গ্র্যান্ড মাস্টার নম পেলো, গত পরশু দিনই বোধহয় পেলো। আরেকজন হলো মনুন রেজা নীর। এরাই এখন মানে জিএম হওয়ার পাইপলাইনে আছে। আর হ্যাঁ, আইএম হওয়ার পাইপলাইনে তো আইএম তো তাসিন আছে। তাসিন তো অলরেডি নম করে ফেলছে, রেটিংটা করলে আইএম হয়ে যাবে। সাকলাইন আছে, সুব্রত আছে, হাতে গোনা কয়েকজন আর কি, বুঝছো? তো 10 বছরে আমাদের ইমপ্রুভ তো হয়ই নাই, আমরা আরো নিচের দিকে গেছি। তো আমরা 2002 থেকে 2008 সালের মধ্যে 4টা গ্র্যান্ড মাস্টার পাওয়ার পরও, এত সম্ভাবনা থাকার পরও কি করে আমাদের, কারণ আপনি মনে করেন যে কেন এই জিনিসটা হয়েছিল, এন্ড কিভাবে এটা আরো ইমপ্রুভ করা যেতে পারে? 2008-এ 2009-এ একটা ঘটনা ঘটছে, তোমরা জানো কিনা জানি না। আহ, 2008 2009 যখন ইলেকশন হলো, যখন আসলো, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো 2009-এ, তো তখন আমাদের যে কমিটিটা ছিল, যেখানে আগের যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে একটা নতুন কমিটি করা হয়। আহ মুকাদ্দেস হোসেন নামে একজন লোক, তার নেতৃত্বে। সো মুকাদ্দেস হোসেন ছিল, তার পরিচয়টা আমি বলি। উনি ছিল একজন সাধারণ চেস প্লেয়ার। হ্যাঁ, সে মাঝে মধ্যে ফেডারেশন এসে ব্লিটজ খেলতো। তার আসলে কোনো কিছু করার মানে সামর্থ্যই ছিল না। মানে চেসকে আগায় নেওয়ার তার সেই ইমেজও ছিল না, সেই সামর্থ্যও ছিল না। খুবই নর্মাল একটা চেস প্লেয়ার ছিল। তার মানে সে তেমন কিছু করতেও না। তো এরকম একটা লোক কিভাবে আসলো মানে মানে পাওয়ারে? যেটা আমি শুনছি যে কেউ ফোন কল করছে, খুব পাওয়ারফুল কেউ ফোন করে তাকে তার কমিটিকে করে ফেলছে। হ্যাঁ। তো এই যে একটা মানে আমরা যেটা বলি যে সবচেয়ে অথর্ব কমিটি, দাবার ইতিহাসে সবচেয়ে অথর্ব কমিটি, মোকাদ্দেস মার্কা কমিটি আর কি, আমরা যেটা বলি আর কি। ওই সময় আহ, সব খেলোয়াড়ই প্রায় মানে 95% খেলোয়াড়ই খেলা থেকে নাম উইথড্র করে নেয়। পরবর্তীতে আমি খেলায় ফিরি, কারণ আমার কাছে মনে হয়েছে যে খেলা বাদ দিয়ে আসলে আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু খেলাটাকে বাদ দেওয়াটা আমার পক্ষে ছিলাম না। যে ঠিক আছে, যেই কমিটি সব খেলাটা তো চালাই যেতে হবে। পরে আমি, সাগর, তারপর আরো যারা টপ প্লেয়ার ছিল তারা খেলা চালিয়ে গেছে, কিন্তু আহ, আমরা জানতাম যে এই কমিটি আমাদের দাবাকে পিছিয়ে নিয়ে যাবে। এবং আসলে তাই হয়েছে। গত 3 বছরে তারা কিছুই করতে পারে নাই। মানে 2009 থেকে 2012, এই 3টা বছর দাবার সবচেয়ে খারাপ সময় ছিল। তো এই 3 বছরের কারণে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। এটা একটা বড় কারণ। হ্যাঁ, এরপরে যে কমিটিগুলো আসছে সেটাও যে খুব বেশি ভালো তা না, বাট ওই কমিটির চেয়ে বেটার। হ্যাঁ, তারা চেষ্টা করছে আর কি দাবাকে ইমপ্রুভ করানোর জন্য। এখন স্টিল ওই ওই টাইপের কমিটি এখনো আছে, মানে তারা আসলে আহ দাবা নিয়ে সেভাবে চিন্তা করে না। হ্যাঁ, এটা হলো কারণ, দাবা পিছিয়ে যাওয়ার এটা কারণ। আর তোমার যদি সাংগঠনিক ভাবে দক্ষ না হও, দেন ওই সাংগঠনিক দক্ষতার অভাবটা খেলোয়াড়দের উপর প্রভাব পড়বেই। হ্যাঁ। সো যেটা হয়েছে, টুর্নামেন্ট ছিল না, টিম ছিল না, মানে আস্তে আস্তে যারা ভালো খেলতো তারা দাবা থেকে সরে গেছে। সো এটার একটা প্রভাব এখন পর্যন্ত পড়তেছে। আর এখন এখান থেকে আসলে উপায় কি উত্তরণের? এখন প্রথম যেটা আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু এই চিন্তাটা আমার বেশ কয়েক বছর আগে থেকে আসছে, যে সংগঠক যারা, এখানে কিন্তু চেস প্লেয়ার যারা তাদের একটা সম্মানী থাকে, তাই না? তারা প্রাইজ মানি পায়, তারা বিভিন্ন টিমে খেলে, থাকতেই হবে। আরবিটার যারা চেসের আরবিটার, তাদেরও কিন্তু একটা ফি থাকে, তারা বিভিন্ন সুবিধা পায়। তারা ফিদে আরবিটার হয়, ইন্টারন্যাশনাল আরবিটার হয়, বিভিন্ন দেশ বিদেশে ঘুরে, হ্যাঁ, যায়। আবার যারা চেস কোচ, তাদের একটা ইয়ে আছে, অনারিম আছে। কিন্তু সংগঠক যারা, তাদের কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, মানে সংগঠকদের হইতে হবে নিবেদিত প্রাণ, তারা দাবা প্রেমী। হ্যাঁ, তাদেরকে নিজের কাঠের পয়সা খরচ করে টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে। এটা তো আসলে এইভাবে আবেগ দিয়ে তো চলবে না, তাই না? এখন কেন সংগঠক এটা করবে? কারণ আমি যে দাবা খেলোয়াড়, আমি তো দাবা প্রেমী, আমি তো দাবা অনুরাগী, আমি কেন তাহলে দাবা দাবা খেলে আমি কেন ইনকাম করতেছি? তাই না? আমার তো ফ্রি খেলা উচিত। এটা এভাবে তো হবে না, তাই না? তো সংগঠকদেরকেও সেভাবে একটা প্রফেশন হিসেবে তারা যেন সাংগঠনিক কাজগুলো করতে পারে, এই ব্যবস্থাটা মানে এই ব্যবস্থাটা তৈরি করতে হবে। যে কেউ যদি টুর্নামেন্ট অর্গানাইজ করে লাভবান হয়, তাহলে কিন্তু সে টুর্নামেন্ট অর্গানাইজ করার পিছনে তার আগ্রহটা থাকবে। হ্যাঁ, এবং তাকে দেখে আরো 10 জন অর্গানাইজার উৎসাহী হবে যে আমিও অর্গানাইজ করব। কিন্তু আমরা যদি ব্যবস্থাটা এরকম হয় যে অর্গানাইজারদের কোনো লাভ করা যাবে না, হ্যাঁ, তাহলে সে কি উৎসাহিত হবে? আর তুমি ধরো একটা একটা জেলাতে ধরো প্লেয়ার আছে, আরবিটার আছে, হ্যাঁ, কোচ আছে, অর্গানাইজার নাই। তো এটার অর্গানাইজ না থাকলে সমন্বয় হবে কিভাবে? কিছুই হবে না, সবাই যার যার জায়গায় বসে থাকবে। তো অর্গানাইজারও যদি সেভাবে একটা প্রফেশন হিসেবে নিতে পারে, দেন
ফুলফিল হয়ে যাবে, তখন সবকিছুই হবে। তো এই যে মানে অর্গানাইজারদেরকে যে অর্গানাইজার প্রফেশন হিসেবে নিতে পারতেছে না, এটা একটা বড় কারণ আমাদের ব্যর্থতা। শুধু দাবা না, এটা সব খেলাতেই এখন পর্যন্ত আমাদের ধ্যান ধারণা এরকম, অর্গানাইজাররা তাদের নিজের গাড়ির পয়সা খরচ করে অর্গানাইজ করবে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। মানে উন্নত দেশে এই ধারণা থেকে সবাই বের হয়ে আসছে। হ্যাঁ, অর্গানাইজিং করাও একটা প্রফেশন, এটাকে এইভাবে একসেপ্ট করতে হবে আমাদের দেশে। তা না হলে খেলাধুলা ইমপ্রুভ হবে না। হ্যাঁ। আর আরেকটা বিষয় হলো যে পলিসি। হ্যাঁ, একটা পলিসি কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেয়। হ্যাঁ, একটা আইডিয়া, আমরা সবসময় যদি এভাবে চিন্তা করি যে আমরা স্পন্সরের কাছে যাবো, আমরা টুর্নামেন্ট করব, আমাদেরকে স্পন্সর দেন। আমরা যদি স্পন্সরদের কথা চিন্তা না করি যে তারা আসলে কি চায়, তারা কি 1 লাখ টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা লাভ চায়? না, তারা কিন্তু চায় না সেটা। তারা চায় তারা যেন সেই সুনামটা অর্জন করতে পারে, তারা যেন দেখে যে এখানে অনেক প্লেয়ার খেলতেছে, তাই না? তো তাদের সেটা তো দিতে হবে। আমি জাস্ট নিয়ে আসলাম, তাদেরকে বুঝায় বাজায় নিয়ে আসলাম, কিন্তু তাদের সেই রিটার্নটা তারা পাইলো না। তারা কি করবে? একবারই তারা স্পন্সর করবে, এরপরে আর ফিরেও তাকাবে না, তাই না? কারণ তারা তো আর দাতব্য সংস্থা না, তাই না, যে এখানে দান করে যাবে সবসময়। তো আমাদের এই চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে যে আমাদের স্পন্সরদেরকে আনতে হইলে তাদের বেনিফিটের কথা আমাদের মাথায় রাখতে হবে। বুঝছো? অর্গানাইজারদেরও তো থাকবে, এটা এটা প্রফেশন হিসেবে তারা নিবে, এবং স্পন্সরদেরও বেনিফিট। স্পন্সর বেনিফিট এমন না যে তারা 1 লাখ দিয়ে 5 লাখ টাকা ইনকাম করবে, তা না। তাদের কিভাবে আরো নাম হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ওই যে পলিসির কথা বললাম, যে আমি স্কুল দাবাতে যখন মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা, তোমার হয়তো নাম শুনছো, ওইটার তো আমি চিফ কোঅর্ডিনেটর ছিলাম, এবং এটা আমি প্ল্যান বাজেট সবকিছু আমি করছি আর কি ওইটার। তো ওইখানে করতে যে আমি একটা বড় বাধার সম্মুখীন হয়েছি, সেটা হলো যে জেলায় জেলায় যে আমি প্রতি 64টা জেলাতে স্কুল দেওয়া হয়েছে আর কি। তো ওইখানে করতে যেয়ে দেখা গেছে আমার কোনো আরবিটার নাই, পর্যাপ্ত আরবিটার নাই। হ্যাঁ। তো এখন একটা আরবিটারকে আমি একটা জেলাতে যখন টুর্নামেন্ট হবে, সেই আমি যদি ঢাকা থেকে একটা আরবিটার নিয়ে যাই, তার পিছনে কতটা খরচ তুমি চিন্তা করে দেখো। যে তার যাতায়াত ভাড়া, তার ওইখানে একটা সম্মানী, তার থাকা খাওয়ার ব্যবস্থা, হিউজ পরিমাণ একটা টাকা আমার তাকে দিতে হচ্ছে। যতবার টুর্নামেন্ট করবো তাকে কিন্তু আমার নিয়ে যেতে হবে, কারণ আরবিটার ছাড়া তো তুমি টুর্নামেন্ট করতে পারবে না। আমি কেন? অথচ প্রত্যেকটা জেলাতে কিন্তু স্থানীয় অনেক প্লেয়ার আছে, 1800 1900 রেটিং, 1700 রেটিং। হ্যাঁ, তারা দাবার অনেক কিছুই জানে, হয়তো তারা টপ লেভেলে নাই, বাট তারা কিন্তু দাবার অনেক কিছুই জানে। আমরা যদি সেখানে আরবিটার তৈরি করি, এটা তৈরি করা কোনো বিষয়ই না। আমাদের যারা এক্সপার্ট আরবিটার আছে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের কিন্তু প্রতি জেলায় জেলায় আমরা আরবিটার তৈরি করতে পারি। তাহলে কি হবে? একটা জেলাতে যখন যদি 1 2 জন আরবিটার থাকে, তাদের খেলা পরিচালনার জন্য কি আমার ঢাকা থেকে আরবিটার নিতে হবে? নিতে হবে না কিন্তু। আমার খরচটা কতটা কমে গেল। হ্যাঁ। আর যখন স্থানীয় আরবিটার থাকবে, তারাও কিন্তু তখন টুর্নামেন্ট করার ক্ষেত্রে আগ্রহ ফিল করবে, যে না, আমার যখনই পাচ্ছি, মানে করতে চাচ্ছি, আমি পাচ্ছি আরবিটার। তো এই যে এইসব পলিসিগুলো আমাকে যদি চেঞ্জ করি, তাহলে টুর্নামেন্ট সংখ্যা বাড়বে, আর টুর্নামেন্ট সংখ্যা যখন বাড়বে তখন খেলোয়াড় আপনা আপনি তৈরি হবে। বুঝছো? তো এই বিষয়গুলো আসলে ফেডারেশন সেভাবে হয়তো চিন্তা করে না, কিংবা তাদের হয়তো ওইভাবে সময় নাই এত কিছু ভাবনার। হ্যাঁ। তো এই ভাবনাগুলো আসলে ভাবতে হবে যদি আমাদের চেষ্টাকে পুরো তৃণমূলে ছড়াইতে চাই। তা আমার এর কথা হলো এটাই আর কি। জি স্যার। স্যার, অর্গানাইজিং একটা বড় ইস্যু হিসেবে দেখছেন স্যার। এছাড়াও স্যার, আমরা পার্সোনালি দেখেছি, আমরা চেস ক্লাব থেকে অনেক টুর্নামেন্ট নামিয়েছি ন্যাশনাল লেভেলে। সেখানে স্যার আসলে তুলনামূলক নারী পার্টিসিপেন্ট বা নারী প্লেয়ারের সংখ্যা আসলে খুব কম, এবং যদিও সেই সংখ্যাটি বাড়ছে, কিন্তু স্যার এখনো আমরা দেখছি যেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক নারীরা ইন্টারন্যাশনাল ভাবে আগাচ্ছে, কিন্তু আমাদের দেশে এই ট্রেন্ডটা এখনো স্যার আসেনি স্যার। এটার কি রিজন হতে পারে স্যার? আপনার মতে কি মনে হয় স্যার? আহ, যেটা প্রথমে মনে হয় যে মেয়েদেরকে তো এমনিতেই ফ্যামিলি থেকে মানে চায় না যে বাইরে যে খেলুক। অনেক ফ্যামিলি সেই রেস্ট্রিকশন আছে। আমাদের দেশের অবস্থা মানে এখনো সেইভাবে উন্নত দেশের পর্যায়ে নাই যে একটা মেয়ে বাইরে সেফ ফিল করবে। হ্যাঁ, এটা তো আমরা জানি সবাই। তো এই কারণে অনেক ফ্যামিলি থেকে আসলে তাদের সেই আগ্রহী হয়ে ওঠে না মেয়েদেরকে খেলানোর বিষয়ে। আর আরেকটা কারণ হলো যে আমি যে আগের প্লেয়ারদেরকে দেখছি যে আমাদের কিন্তু এখন ওমেন গ্র্যান্ড মাস্টার নাই, কিন্তু ওমেন গ্র্যান্ড মাস্টার হওয়ার মতো সম্ভাবনা কিন্তু অনেকের ছিল। যেমন শামীমা আক্তার লিজা, রানী আন্টির পরে ও ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার হয়, ওর রেটিংও প্রায় 2200-এর কাছাকাছি ছিল। তো ওমেন গ্র্যান্ড মাস্টার কিন্তু মানে আমাদের ছেলেদের মানে ওপেন গ্রুপের ফিদে মাস্টার টাইটেলের সমপর্যায়ে। এটা তোমরা জানো কি না? মানে এর টাইটেল দেয় 2300 রেটিং লেভেলে আর কি। তো খুব বেশি কঠিন না আসলে। হ্যাঁ। বাট এটা সম্ভব হয় না কি কারণে? মানে লিজা কেন পায় নাই? ও তখন ওই সময়টাতে বিয়ে করে সংসারী হয়েছে, এখন সে পর্তুগালে চলে গেছে, এখন লন্ডনে আছে। ঠিক একই জিনিস ঘটছে তনিয়া আপার ক্ষেত্রে। তনিয়া পারভিন, উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, মাত্র 14 না 15 বছর বয়সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়।
এবং প্রায় সব প্রতি বছরই অলিম্পিয়াডে সুযোগ পাইতো এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার ছিল। তো উনিও একই মানে ইভেন ওপেন গ্রুপে উনি ন্যাশনাল প্লেয়ার হয়েছিল, তনু আপা। তো উনিও হইতে পারেনি একই কারণে। একটা পর্যায়ে তাদের বিয়ে হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত। তো তখন খেললেও সেইভাবে আগের মতো যেরকম ফোকাস দিয়ে খেলতো কিংবা পুরো সময়টা দিতে পারতো, সেই সময়টা তারা দিতে পারে নাই। তো আমাদের মানে সামাজিক প্রেক্ষাপটে এটা একটা বড় হয়ে দাঁড়াইছে যে তার মেয়েরা একটা পর্যায়ে দেখা যায় যে মেয়েদের তো বিয়েও আর্লি হয়, হয়তো 20, 22, 23, 24 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরে তারা খেলাটাকে সেভাবে ধরে রাখতে পারে না। তো এই কারণে মেয়েদের সাফল্যের এইটাও কম, মানে ভাগটাও কম। আর আরেকটা বিষয় হলো যে মেয়েরা এত বেশি পার্টিসিপেন্ট, মানে এত বেশি পার্টিসিপেন্ট আসতেছে না, এটার কারণ হলো যে পরিবার থেকে ছাড়তেছে না, পরিবার থেকে দিচ্ছে না আসলে মেয়েদেরকে এত মানে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। কারণ তারা ভয় পাচ্ছে, মানে আমাদের ওই বিভিন্ন কারণে ভয় পাচ্ছে। তো এটাও একটা কারণ। তো এখন অবশ্য অবস্থা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো হয়তো সামনে যদি পরিস্থিতি চেঞ্জ হয় তাহলে হয়তো অনেক মেয়ে আসবে খেলতে। নটরডেম চেস ক্লাব 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে দাবা নিয়ে কাজ করছে। আপনার মতে এরকম একটা কলেজ ভিত্তিক বা স্কুল ভিত্তিক চেস ক্লাব কি করে নিজের ক্যাম্পাসে দাবার প্রচার আরো বেশি করে করতে পারে বা দাবার একটা কালচার তৈরি করতে নটরডেম চেস ক্লাব, যেমন ধরো যে কোনো স্কুল কিংবা কলেজের চেস ক্লাবগুলোর কাজগুলোর যদি আমি বলি, আমার কাছে মনে হয় যেটা তাদের প্রতি বছরে একটা তাদের ইন্টার কলেজ চেস টুর্নামেন্ট করা উচিত। হ্যাঁ, এটা এটা করা উচিত। হ্যাঁ। আহ, তারপরে চেস ফেস্টিভ্যাল তোমরা তো করো বোধহয় প্রতি বছরে একটা। পারে? তো এটা খুব ভালো আইডিয়া, খুবই চমৎকার আইডিয়া। আর মানে চেস ক্লাবে যারা চেসে আগ্রহী তারা তো থাকবেই, তাদের প্রতিদিন তারা যেন একসাথে হয়ে গেম খেলতে পারে কিংবা কোনো একটা গেম নিয়ে আলোচনা করতে পারে, এই কালচারটা যদি তৈরি করতে পারো তাহলে দেখবে যে অনেক অনেক ভালো মানে ইমপ্রুভ হবে, অনেক খেলোয়াড় তৈরি হবে। আর মাঝে মধ্যে তোমরা যেটা করতে পারো, তোমরা কোনো ভালো খেলোয়াড়কে নিয়ে আসতে পারো। হ্যাঁ, কোচ যারা হয়তো একদিন বা দুদিন তারা একটা ট্রেনিং দিল কিংবা লেকচার দিল, তাহলে হয় কি তোমাদের অনেক তথ্য জানা হয়ে গেল, বুঝতে পারছো যে কি করতে হবে। তারপর যেটা ক্লাবে একটা যদি লাইব্রেরি থাকে, হুম, তোমাদের তো ক্লাবে যদি একটা ছোট লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে ইম্পর্টেন্ট বইগুলো থাকে, যে যারা গেল ক্লাবে তারা সেই নিজে যদি কেউ পার্টনারও না থাকে তাহলে তারা বই দেখে তারা প্র্যাকটিস করলো। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে তো খুব ভালো। তো এরকম একটা ক্লাব যদি থাকে তাহলে ধরো মানে ক্লাবে মানে রেগুলার প্র্যাকটিস হচ্ছে, মাঝে মাঝে টুর্নামেন্ট হচ্ছে, ইন্টার কলেজ টুর্নামেন্ট। হ্যাঁ, তারপরে তোমার মাঝে মধ্যে তোমরা বাইরের টিমগুলোকে ইনভাইট করবা অন্যান্য কলেজে, যেমন সেন্ট জোসেফিও তো বোধহয় ক্লাব আছে। হ্যাঁ, তোমরা এরকম একটা সিস্টেম করতে পারো যে হোম অ্যান্ড অ্যাওয়ে। হ্যাঁ, একদিন তোমরা গেলা সেন্ট জোসেফে, একদিন সেন্ট জোসেফ আসলো তোমাদের কলেজে, বুঝছো? তো এইভাবে যদি বিভিন্ন মানে আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে বাকি স্টুডেন্টদের মধ্যেও খেলার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, বুঝছো, এবং খেলার মানও বাড়বে আসলে। স্যার, আমরা একটু অডিয়েন্সদের কিছু কোশ্চেন একটু আপনাকে জিজ্ঞেস হ্যাঁ, করতাম স্যার। আমাদের একজন অডিয়েন্স জিজ্ঞেস করেছিলেন, তিনি একটা কোট বলেছিলেন স্যার, পল মরফির একটা কোট। যে কোটে উনি বলেছিলেন যে দ্য এবিলিটি টু প্লে চেস ইজ দ্য সাইন অফ আ জেন্টলম্যান অ্যান্ড দ্য এবিলিটি টু প্লে চেস ওয়েল ইজ আ সাইন অফ আ ওয়েস্টেড লাইফ। তো স্যার, এই কথাটাকে আপনি কিভাবে দেখবেন, এবং একজন পেশারু দাবাড়ু এবং একজন কোচ হিসেবে এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? এইটা আমার ক্ষেত্রে যদি বলি, আমার যেটা মনে হয় বুঝছো, যে যে কোনো বিষয়, হ্যাঁ, মানে তুমি যদি চেস না মানে তোমার লাইফে আসলে অনেক অনেক বিশাল বিষয়, বুঝছো, মানে লাইফ একটা বিষয় নিয়ে থাকবে না, মানে চেস যেন লাইফের একটা পার্ট হয়, চেস যেন লাইফ না হয়, বুঝছো। মানে লাইফ আর আরো অনেক বড় বিষয়, বুঝছো। যেমন ধরো আমি গান বাজনাও করি, আমি লেখালেখি করি, হ্যাঁ, আমি আড্ডাও দেই, ঘুরে বেড়াই, আবার চেস চেস যেহেতু পছন্দ করি আমি চেসও খেলি। সবকিছু মিলিয়ে লাইফ। এখন তুমি যে না আমি শুধু চেস খেলবো, হ্যাঁ, যেটা ফিশার করছে, বয় ফিশার করছে, তো এটার পরিণতি আসলে ভালো হবে না। পরিণতি দেখতে দেখতে ঠিকই কথাই বলছে, বাট বাট চেসকে যদি তুমি একটা ফান হিসেবে নাও, হ্যাঁ, লাইফের একটা পার্ট হিসেবে নাও, দেন এর চেয়ে ভালো জিনিস আর হয় না, বুঝছো। তো আমার কথা হলো এটাই যে চেস ইজ নট লাইফ, বাট চেস ইজ পার্ট অফ লাইফ। অডিয়েন্স থেকে আরেকটা প্রশ্ন করবো আপনাকে। আহ, উনি বলেছেন দীর্ঘদিন দাবা খেলতে বা শেখাতে গিয়ে কখনো কি দাবা আপনার কাছে ক্লান্তিকর বা একঘেয়ে মনে হয়েছে? যদি মনে হয়ে থাকে কিভাবে আপনি আবার মোটিভেশন ফিরে পেয়েছেন? অনেকবার মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে দূর আর কি চেস খেলবো না। হ্যাঁ, তখন খেলি নেই,
তখন তো ঘুরে বেড়াইছি, মানে আড্ডা দিছি, গান বাজনা করছি, বুঝছো। আমি আবার মেডিটেশনও করি, তো তখন মেডিটেশনে যুক্ত ছিলাম। তো এরকম আবার যখন কিছুদিন ধরো সময় কাটলে আবার চেসের প্রতি ভালো লাগা তো আছেই, সব সময় থাকেই। তো আবার ফিরে আসছি। তো এটা স্বাভাবিক আসলে, বুঝছো। একটা বিষয় নিয়ে বারবার তুমি পড়ে থাকলে এটা বোর্ডম আসবেই, এটা স্বাভাবিক এটা। সো যখনই এরকম লাগতো আমি ছেড়ে দিতাম। তখন আবার ঘুরেও দেখতাম না, আবার খেলাও দেখতাম না, কিছু দেখতাম না, বাট সময়ের সাথে সাথে আস্তে আবার আবার চলে আসতাম। আচ্ছা, কারণ আমি চেস খেলা শুরু করছি ভালো লাগা থেকে, তাই না? অন্য কোনো চিন্তা করি নাই, হ্যাঁ, যে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা, উম, পরবর্তীতে প্রবলেমে পড়বো কিনা, এত কিছু চিন্তা করিনি। আমার ভালো লাগে, আমি খেলছি। তো যদি ভালো না লাগে খেলবো না। খুব সিম্পল। স্যার স্যার আপনি অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেকক্ষণ অনেকগুলো কোশ্চেন করেছি, এবং স্যার শেষ একটি প্রশ্ন করব স্যার, সেটি হচ্ছে বাংলাদেশে এখন চেস কালচার গ্রো করছে। এই চেস কালচারে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণদের কাছে আপনি কি বার্তা দিতে চান একজন প্লেয়ার এবং একজন কোচ হিসেবে? নতুন প্রজন্মের কাছে আমার বার্তা হলো যে, প্রথমে যদি তোমার এই চেস খেলাটাকে খুবই ইন্টারেস্টিং মনে হয়, খুবই ভালো লাগে, তো এই খেলাটা খেলো। এটা খুবই মজার আসলে একটা খেলা। আর এই খেলাটা যদি তুমি ইমপ্রুভ করতে যাও, তুমি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চাও, বা মানে এর যদি প্যাশন থাকে তোমার, তাহলে তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, সেই স্যাক্রিফাইসের টেন্ডেন্সিটা তোমার থাকতে হবে, যে ঠিক আছে, আমি আমার আমার যে আনন্দটা আমি এই জায়গা থেকে খুঁজে নিব। হ্যাঁ, তো তুমি 10টা কাজে যদি তুমি আনন্দ খোঁজার চেষ্টা করো, তাহলে 10টা কাজের থেকেই তুমি বিফল হবে, সোজা কথা যেটা। হ্যাঁ, তো তোমার আনন্দের জায়গাগুলো থেকে সরে আসে এইখানেই তোমার আনন্দটা খুঁজে নিতে হবে। তো আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা অনেক বেশি, মানে কি বলে এটাকে, ডিস্ট্রাকটিভ, মানে অনেক মাইন্ডটাকে এমন জায়গায় ইনভলভ করতেছে, সবকিছুতে মধ্যেই তারা ইনভলভ হতে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু করে তারা দাবাও খেলতে যাচ্ছে, তারা মানে দাবাতে ইমপ্রুভ করতে যাচ্ছে। এটা আসলে সম্ভব না। হ্যাঁ, এটা আমাদের আহ, সময়ে এটা সম্ভব ছিল, কারণ আমাদের তখন আহ, এত প্ল্যাটফর্ম ছিল না আমাদের। হ্যাঁ, তো আমাদের এখান থেকে খুঁজে নিতে হতো। কিন্তু এখন যেহেতু যুগ চেঞ্জ হয়েছে, সো এখন ওই প্ল্যাটফর্ম গুলো থাকলেও সেই প্ল্যাটফর্ম গুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, যেখানে আমার কোনো লাভ হচ্ছে না। মানে লাভ তো হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এইসব মানে ঝুঁকি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তো এটা বুঝতে পারলে এখান থেকে বের হয়ে যদি আমি দাবাতেই আনন্দ খুঁজে নিই, তাহলে ইমপ্রুভ করাও সম্ভব এবং আমার জীবনটাকে আনন্দময় করাও সম্ভব। আচ্ছা, সো এই 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 জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আমি বললে হয়তো মাথায় ঢুকবে, একবার একান্তে ঢুকে একদিনে বের হয়ে যাবে, বা নিজে থেকে বুঝতে হবে। বুঝে যদি সরে আসতে পারো, তো জীবনটা সার্থক হবে আর কি। এটাই আর কি আমার কথা। আপনি এত সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে আমরা সাথে পেয়ে আমরা নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটি আমাদের যদিও প্রথম এপিসোড, এরপরও আমাদের সামনে আরো এপিসোড আসছে, আরো নতুন নতুন গেস্ট আছে। আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে এত সময় ধরে দেখার জন্য ধন্যবাদ।